আজ আবার একবার সকাল সকাল বেরিয়ে পড়লাম সেই চেনা প্রিয় জায়গা দার্জিলিং মেলে। ভোরের নরম আলোয় মেলটা যেন অন্যরকম লাগে। চারপাশে হালকা কুয়াশা, ঠান্ডা হাওয়া আর ধীরে ধীরে জেগে ওঠা একটা শহর। একটু হেঁটে গিয়ে আবার দাঁড়ালাম সেই ভিউ পয়েন্টটায়। চুপ করে তাকিয়ে রইলাম কুয়াশায় মোড়া পাহাড়গুলোর দিকে। মনে হচ্ছিল এই কয়েকদিনে জমে থাকা সব স্মৃতি যেন চোখের সামনে ভেসে উঠছে। হাসি, গল্প, ঘোরাঘুরি সবকিছু। হয়তো এই ছোট ছোট মুহূর্তগুলোই আগামী কয়েক মাস আমাদের শহরের যান্ত্রিক জীবনে বেঁচে থাকার রসদ হয়ে থাকবে। যখনই ক্লান্ত লাগবে তখনই মনে পড়ে যাবে এই পাহাড়, এই হাওয়া, এই শান্তি। গত দুদিনে আমরা দার্জিলিং এর আনাচে কানাচে ঘুরেছি, চেখে দেখেছি স্থানীয় খাবারের স্বাদ, আর মেল রোডে বসে কাটিয়েছি অলস নিরিবিলি কিছু সময়। দার্জিলিং এ আজকের এই শেষ দিনের যাত্রায় আমরা ঢু মারব পাইন গাছে ঘেরা সেই মায়াবী লেপচা জগতে। দেখব বিস্তীর্ণ গোপালধারা টি এস্টেটের সবুজ চা বাগান। দূর থেকে এক ঝলক দেখে নেব প্রতিবেশী দেশ নেপালকে। আর দিনের শেষে উপভোগ করব শান্ত সুন্দর মিরিক লেকের নীল জল আর নির্জনতা। তাহলে চলুন এই সুন্দর যাত্রার শেষ দিনের গল্পটা শুরু করা যাক। ঠিক প্রতিটা সকাল যদি এইভাবে অবজারভেটরি পয়েন্টে বসে শুরু করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু ওই যে ভালো জিনিস যত কম হয় তত ভালো। দার্জিলিং আরও একটা সকাল আমাদের আজকে। তবে আজ আমাদের ফেরার পালা। তো হোটেলে চেক আউট করে আমরা এখান থেকে বেরোবো, আর ফেরার সময় মিরিক হয়ে আমরা ফিরবো। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, চলুন। আকাশের আজ মুখ ভার, নইলে কিন্তু এখান থেকে পরিষ্কার যদি থাকে আকাশ তাহলে কিন্তু ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আপনারা যারা টাইগার হিল যেতে পারছেন না তারা কিন্তু সকালবেলা এখানে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন। আমরা জাস্ট হোটেল থেকে চেক আউট করে বেরোলাম, আর ফার্স্টেই আমরা যাব লেপচা জগৎ। তো সেখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ধীরে ধীরে সেই পাহাড়ি রাস্তা ধরে আবার এগিয়ে চললাম, এবার দার্জিলিংকে পিছনে ফেলে। মনটা একটু ভারাক্রান্ত ছিল বটে, কিন্তু পাহাড়ি পথের সৌন্দর্য মন খারাপটাকে বেশিক্ষণ থাকতে দিল না। ওই যে সেই রেল লাইন এখনো পথের সঙ্গী হয়ে চলেছে আমাদের সাথে। যত এগোচ্ছিলাম ততই যেন আরো সুন্দর হয়ে উঠছিল এই পাহাড়ি রাস্তা। আমাদের তো আবার বরাবরই রাস্তা ভীষণ প্রিয়। রাজীব সামনে বসেছিল, বোঝাই যাচ্ছিল এই বাঁকটাচ ভরা পাহাড়ি রাস্তায় বনবনকে আর ড্রাইভিং করাটাকে কতটা মিস করছিল। ধীরে ধীরে যখন লেপচা জগতের কাছাকাছি পৌঁছালাম, চারপাশের পরিবেশই যেন আগাম খবর দিতে শুরু করলো। পাইন গাছের ঘন জঙ্গল চারিদিকে ছড়িয়ে পড়েছে, হাওয়া আরো ঠান্ডা, আরো নিস্তব্ধ চারপাশ। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্য লেপচা জগৎ। আমাদের আজকের ফার্স্ট যে টুরিস্ট স্পট লেপচা জগৎ, সেখানে চলে এসেছি। রাজীব এখানে টিকিট কাটতে আছে, টিকিটের কত প্রাইস আপনাদেরকে বলছি। 2021-এ আমরা লেপচা জগৎ এসেছিলাম, তখন লেপচা জগতে যে হোমস্টেগুলো আছে সেইখানে একটা হোমস্টেতে ছিলাম। ঠিক তার অপোজিট দিয়ে কিন্তু লেপচা জগতে এই পাইন ফরেস্টে ওঠার জায়গা ছিল। এখন দেখলাম সেখানে কিছু নেই, সেখান থেকে অনেকটা এগিয়ে এসে এরকম মানে ভিউ পয়েন্ট করে দিয়েছে। এখানে এরকম টিকিট কাউন্টার করে দিয়েছে, আর এখানে প্রচুর গাড়ির লাইন আর প্রচুর ট্যুরিস্ট এসছে। লেপচা জগৎ দার্জিলিংয়ের পাশে লুকিয়ে থাকা প্রকৃতির এক স্বর্গরাজ্য।
প্রায় ৬,৯৫৬ ফিট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট লেপচা গ্রাম যেন কোনো রূপকথার আয়নাপুরী, নির্জন, শান্ত আর অপার সৌন্দর্যে ভরা। চারিদিকে ঘন পাইন বনের আবরণ, তার মাঝেই কুয়াশায় মোড়া রহস্যময় পরিবেশ। আর আকাশ পরিষ্কার থাকলে চোখে পড়বে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা। এ যেন শুধু পাহাড় নয়, এ এক অনুভূতি। পাখিদের কুজন এখানে সকালকে জাগিয়ে তোলে, তাই অনেকেই এই জায়গাকে বলেন পাখিদের রাজ্য। বিভিন্ন প্রজাতির পাখি দেখতে অনেক বার্ড ওয়াচারও ভিড় জমানে নিরিবিলি স্বর্গে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাইলে লেপচা জগৎ সত্যিই এক অমূল্য ঠিকানা। বিয়ের পরে আমরা এখানটা এসেছিলাম, ওয়ান নাইট স্টেও করেছিলাম। তখনকার লেপচা জগৎ আর এখনকার লেপচা জগতের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, একটুও মিলে। তখন একদম ফাঁকা ছিল। তবে হ্যাঁ, একটা কথা বলবো, যদি আপনার দার্জিলিংয়ের ম্যালের কাছে না থাকতে চান, যদি চান একদম শান্ত নিরিবিলি কোথাও থাকবেন, তো লেপচা জগৎ কিন্তু একটা ভালো অপশন ওয়ান নাইট স্টে করার জন্য। এখানে পাইন ফরেস্ট আছে, এটা ঘুরতে পারেন। কাছাকাছি আরও জোরপোখরি আছে, না জোরপোখরি আছে, ওইসব জায়গাগুলোও ঘুরতে পারেন। ভালো জায়গা। আমরা এই জায়গাটা একটু ফেরার সময় জাস্ট ঘুরে যাচ্ছে, বাট আপনারা চাইলে এখানে এসে কিন্তু ওয়ান নাইট স্টেও করতে পারেন। আর এই পাইন ফরেস্টটা দুর্দান্ত লাগছে, দারুণ লাগে, দারুণ লাগে। ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে, দারুণ লাগছে। পাইন ফরেস্টের একদম ওপরে যদি আপনারা হেঁটে যান, তাহলে কিন্তু ওখানটা ভিউ পয়েন্ট পাবেন। আর আকাশ পরিষ্কার থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওখান থেকেও দৃশ্যমান। পাইন ফরেস্টে হাওয়া একদম ঠান্ডা, পুরো কনকনে ঠান্ডা। আর মেঘগুলো পুরো মনে হচ্ছে কি গাছ ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। এত সুন্দর এখানকার অনুভূতি, দারুণ ভিউ। আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। গাড়ির এখানে লম্বা লাইন পড়েছে, আর আমাদের গাড়িটা একটু সামনেই দাঁড় করানো। তো আমরা এখন হেঁটে হেঁটে গাড়ির দিকেই যাচ্ছি। আর টিকিট কত নিয়েছে রাজীব? 20 টাকা করে। এখানে পার পারসন টিকিট 20 টাকা করে। তো চলুন যাই। লেপচা জগৎ ঘুরে আমরা আবার রওনা দিলাম পরের গন্তব্যের দিকে। চারিদিক জুড়ে সুন্দর পাইন বনে ঘেরা, কালো পিচের সরু পাহাড়ি রাস্তা। এই পথটা নিজেই যেন একটা আলাদা অভিজ্ঞতা। গাড়ি যতই এগোচ্ছিল, রাস্তার বাঁক আর আশেপাশে নীরব প্রকৃতি একদম অন্যরকম একটা অনুভূতি দিচ্ছিল। লেপচা জগতের শান্ত পরিবেশটা পিছনে ফেলে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের পরের স্টপের দিকে। পথে তেমন ভিড় নেই, মাঝে মাঝে শুধু কিছু গাড়ি আর পাহাড়ি হাওয়া। সব মিলিয়ে খুবই শান্ত একটা ড্রাইভ। এভাবেই কিছুটা সময় কাটিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের পরের গন্তব্য, সীমানা ভিউ পয়েন্ট। লেপচা জগৎ থেকে আমরা নেক্সট টুরিস্ট স্পটে আসলাম, সীমানা। এখান থেকেও কিন্তু খুব ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু পুরো আকাশ মেঘে ঢেকে রয়েছে। সীমানাতে আসলাম, এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি একবার। আকাশে পুরো মেঘ ভাসছে। আজকের ওয়েদারটা আসলে মেঘলা মেঘলা, দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, কিন্তু পাহাড় তো, কখনো মেঘ, কখনো সূর্যের আলো, রোদ, এসবই খেলতে থাকে। সীমানা ভিউ পয়েন্ট দার্জিলিং মিরিক রোডের ওপর অবস্থিত একটি খুবই পরিচিত ভিউ পয়েন্ট। এই জায়গাটা সীমানা বস্তিতে অবস্থিত হওয়ায় এই জায়গার নাম হয়েছে সীমানা ভিউ পয়েন্ট, যার আসল নাম গালিটার ভিউ পয়েন্ট। প্রায় ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই স্পট থেকে পরিষ্কার দিনে দূরে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায়। তার সাথে এখান থেকে দাঁড়িয়ে পাশের দেশ নেপালের কিছু ছোট ছোট পাহাড়ি গ্রামও চোখে পড়ে, যা জায়গাটাকে আরও ইন্টারেস্টিং করে তোলে। এখানে প্রায় সময়ই মেঘের খেলা চলতে থাকে, কখনো চারপাশ ঢেকে যায়, আবার হঠাৎ করেই পরিষ্কার হয়ে যায় ভিউ। এই পরিবর্তনটাই এই জায়গার সবথেকে বড় আকর্ষণ। এখানে বেশ কিছু ছোট ছোট দোকানপাটও আছে, সাথে আছে খাবারের স্টল। আমরাও সেখানে 1 প্লেট ভেজ মোমো নিয়েছিলাম।
পাহাড়ি ঠান্ডা হাওয়ার মাঝে গরম গরম মোমো একদম জমে গিয়েছিল। মিরিক থেকে দার্জিলিং যাওয়ার পথে এটা একটা খুবই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট, আর সময় থাকলে এই জায়গাটা দাঁড়ানো অবশ্যই ওর্থ ইট। সীমানা থেকে গোপালধারা যাওয়ার পথে এক জায়গায় আমরা দাঁড়ালাম। এখানে এত সুন্দর সিনিক বিউটি, এত সুন্দর মানে জায়গাটা, রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, একবার দেখুন খালি। পুরো পাইনের জঙ্গল, আর এত সুন্দর লাগছে। রাস্তার দুদিক থেকে পুরো পাইনের জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। আপনারা যদি এই রাস্তা দিয়ে যান তাহলে পারলে এই জায়গাটা একবার দাঁড়াবেন, খুব ভালো লাগবে এই জায়গাটা। আমরা কিন্তু এখন পশ্চিমবঙ্গ ক্রস করে চলে এসেছি নেপালে, আর দাঁড়িয়ে আছি পশুপতি মার্কেটের বাইরে। আর এই জায়গাটায় কিন্তু আইডি দেখিয়ে তবেই ঢুকতে হয়। ওখানে একটা চেক পয়েন্ট আছে সামনেই, চেক পয়েন্টে সবার আইডি দেখবে, তারপরেই ঢুকতে দেবে। তো এখানে আসলে একটা আইডি সাথে করে অবশ্যই আনবে, মানে ভোটার আই কার্ড, আধার কার্ড, আদারওয়াইজ পাসপোর্ট, যে কোনো একটা, ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ। পশুপতি মার্কেটে যেতে গেলে আপনাকে এখান থেকে যেতে হবে, আর এখান থেকে ট্যাক্সি নিয়ে যেতে হবে, আর পার ট্যাক্সি কিন্তু 750 টাকা করে ভাড়া নেয়। আবারও সেই মায়াবী পাহাড়ি রাস্তা, তবে এবার রাস্তার দুপাশের দৃশ্যটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। ঘন পাইন জঙ্গলটা আস্তে আস্তে সরে গিয়ে তার জায়গা নিল সবুজে মোড়া চা বাগান। রাস্তার দুপাশ জুড়ে সাজানো চায়ের গাছগুলো একদম অন্যরকম একটা ফিল দিচ্ছিল। খোলা, বিস্তৃত আর বেশ শান্ত একটা পরিবেশ। এই রাস্তায় বুঝিয়ে দিচ্ছিল যে আমরা ধীরে ধীরে গোপালধারা টি এস্টেটের কাছাকাছি পৌঁছে গেছি। দার্জিলিংয়ের চা বাগানগুলির মধ্যে একটা খুব ফেমাস চা বাগান হচ্ছে গোপালধারা চা বাগান। তো আমরা এখন ওখানেই এসেছি, সেখানটাই যাব। চলুন আপনাদেরও দেখাই। দার্জিলিং বললেই প্রথমেই মাথায় আসে চা বাগানের কথা, আর আজ আমরা এসে পৌঁছেছি গোপালধারা টি এস্টেট, যা দার্জিলিংয়ের সবচেয়ে উচ্চতায় অবস্থিত চা বাগানগুলির মধ্যে একটি। খুব
খুব সুন্দর জায়গাটা, দুদিকে এরকম চা বাগান রয়েছে, মাঝখান দিয়ে এরকম রাস্তা করা, চারিদিককার দৃশ্য এত সুন্দর, এখানে সিনিক বিউটি দারুণ, পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে, তার মাঝখানে এরকম চা বাগান আর দূরে পাহাড়, পুরোটাই চোখের শান্তি, মনেরও। আপনারা যখন এদিকে আসবেন অবশ্যই গোপালধারাটা কিন্তু দেখে যাবেন, খুব ভালো লাগবে কিছুক্ষণ সময় কাটানোর জন্য, ভীষণ সুন্দর জায়গা। গোপালধারা টি এস্টেট পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মিরিক সাব ডিভিশনে অবস্থিত। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তাতেই এই বাগানটি পড়ে। এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে, কাছেই ছোটখাটো খাবারের ব্যবস্থাও আছে। এই জায়গার নামের পেছনেও আছে একটি ছোট গল্প। 1881 সালে এখানে গোপাল নামে এক স্থানীয় মানুষের ধানের জমি ছিল, যেখানে অনেক ছোট ছোট ঝর্ণা বইত। নেপালি ভাষায় ঝর্ণাকে বলা হয় ধারা। পরে ব্রিটিশ আমলে যখন এখানে চা চাষ শুরু হয়, তখন গোপাল আর ধারা এই দুটি শব্দ মিলিয়ে জায়গার নাম হয় গোপালধারা। এই জায়গাকে অনেকে গোলপাহাড় ভিউ পয়েন্ট নামেও চেনে। প্রায় 790 একর এলাকা জুড়ে বিস্তৃত এই বাগানের মধ্যে প্রায় 430 একরে চা চাষ হয়। গোপালধারা টি স্টেট যেটা আছে সেটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, তো পুরোটা এই সাইড দিয়ে ব্যারিকেড করা আছে, প্লাস এরকম জায়গা করা আছে ঢোকার জন্য। এখানে সামনে যে জায়গাটা দেখছেন, আগে এখান দিয়ে কিন্তু ভেতরে যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া যায় না, ব্যারিকেড করে দিয়েছে, এখানে দোকানও বসেছে দেখলাম। আগে যে আরেকটা জায়গা আছে ওইখান থেকে আপনার ভেতরে অনেকটা ঢুকতে পারবেন। যে এখানটা আটকে দিয়েছে, আগে ভেতরে যাওয়া যেত। 140 বছরেরও বেশি পুরনো এই চা বাগানে শুধু চা নয়, ইতিহাস, উচ্চতা আর দার্জিলিংয়ের সেরা চায়ের স্বাদ সবকিছু একসাথে পাওয়া যায়। আর তার সাথে তো রয়েইছে মন ভরিয়ে দেওয়া প্রাকৃতিক পরিবেশ। একবার এই জায়গায় আসলে বোঝা যায় কেন এই জায়গা পর্যটকদের মাঝে এত জনপ্রিয়। আমি এখন রয়েছে মিরিকে, আর এর আগেই আপনাদের বলেছি আজকে 26শে জানুয়ারি ছুটির দিন, প্রচুর লোক এসছে, প্রচুর ট্যুরিস্ট এসছে এখানে। তো চারিদিকে পুরো ভিড়, লেকেও বোটিং হচ্ছে, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরিকের আইকনিক ব্রিজের ওপর, আর আপনাদেরকে পুরোটা ঘুরে আমি দেখাচ্ছি। মিরিক লেকের চারপাশে থেকে এইরকম ভিড়, প্রচুর ট্যুরিস্ট এসেছে, পুরো একদম মেলা বসে গেছে, অনেক কিছু রয়েছে, খাবারের দোকান রয়েছে, ঘোড়া রয়েছে চড়ার জন্য। আর আজকে কিন্তু লেকে প্রচুর বোটিংও হচ্ছে, প্রচুর স্টল রয়েছে।
ফুচকা পাওয়া যাচ্ছে এখানে। রাজীব এখান থেকে আনারস নিয়ে নিয়েছে। এখানে ফ্রুট স্যালাড 50 টাকা করে, মানে যাই ফ্রুট নেবেন 50 টাকা করে। এখানে মিষ্টি। মিরিকে একটা গার্ডেন আছে, যে গার্ডেনের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার পারসন। সেই গার্ডেন থেকে যে মিরিকে যে লেকটা রয়েছে, সেই লেকটার আর সামনে যে পাইন ফরেস্টটা আছে, সেটার একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। যদি আপনারা এই ব্রিজটায় যেতে চান তাহলে কিন্তু ডাইরেক্টলি আপনারা এই গার্ডেন থেকে যেতে পারবেন না, গার্ডেন থেকে বেরিয়ে আপনাকে সাইড দিয়ে যেতে হবে। আর যদি এই গার্ডেনে আসতে চান তাহলে আপনাকে টিকিট কেটে এই গার্ডেনে ঢুকতে হবে। দার্জিলিং ঘুরতে গেলে যে জায়গাটার নাম সবার মুখে আসে সেটা হলো মিরিক লেক। লেকের পাশে সারি সারি পাইন গাছ, ঠান্ডা পরিষ্কার বাতাস আর পরিষ্কার দিনে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা, সব মিলিয়ে জায়গাটা সত্যিই খুব সুন্দর। মিরিক পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার মিরিক সাব ডিভিশনের সদর শহর। শিলিগুড়ি থেকে প্রায় 52 কিলোমিটার আর দার্জিলিং থেকে প্রায় 49 কিলোমিটার দূরে অবস্থিত। 4905 ফুট উচ্চতায় হওয়ায় এখানে সারা বছরই আবহাওয়া ঠান্ডা আর আরামদায়ক থাকে। মিরিক লেক আসলে কোনো প্রাকৃতিক লেক নয়, এটি একটি ম্যানমেড লেক। লেকটির দৈর্ঘ্য প্রায় 1.25 কিলোমিটার আর চারিদিকে প্রায় 3.5 কিলোমিটার একটা হাঁটার রাস্তা আছে। একদিকে পাইন গাছের সারি, অন্যদিকে লেকের শান্ত জল। হেঁটে ঘোরার জন্য দারুণ একটা জায়গা। লেকের মাঝ বরাবর রয়েছে একটি ব্রিজ, ইন্দ্রেণী পুল। নেপালি ভাষায় ইন্দ্রেণী মানে রামধনু, তাই একে রেইনবো ব্রিজও বলা হয়। প্রায় 80 মিটার লম্বা এই ব্রিজের নামকরণ হয়েছিল ইন্দ্রেণী থাপার নামে, যিনি আইএনএর একজন শহীদ সৈনিক ছিলেন। লেকের একপাশে রয়েছে সাবিত্রী পুষ্পোদ্যান, একটি সুন্দর ফুলের বাগান। এই বাগানের নামকরণও সাবিত্রী থাপার নামে, যিনি আইএনএরই আর একজন শহীদ। এখানে ঢোকার টিকিট 20 টাকা জনপ্রতি। মিরিক লেকে ঘুরতে গেলে বেশ কিছু অ্যাক্টিভিটি করা যায়। সবচেয়ে জনপ্রিয় হলো বোটিং। ছোট প্যাডেল বোটে ভাড়া পড়ে 200 টাকা, আর গ্রুপে গেলে শিকারা বোট ভালো অপশন, খরচা বোট প্রতি 500। এছাড়াও রয়েছে হর্স রাইডিং। লেকের পাশে আই লাভ মিরিক লেখা একটা ভিউ পয়েন্ট আছে, যেখানে স্থানীয় পাহাড়ি পোশাক ভাড়া নিয়ে ছবি তোলার সুযোগও আছে। ভাড়া সাধারণত 50 থেকে 100 টাকার মধ্যে। সব মিলিয়ে এই মিরিক লেকই মিরিক শহরের কেন্দ্রবিন্দু। লেকের পাড়ে হাঁটা, বোটে ঘোরা, ব্রিজে দাঁড়িয়ে পাহাড় দেখা, একটা পুরো দিন খুব সুন্দরভাবে কাটানো যায় এখানে। আর জায়গাটা এতটাই জনপ্রিয় যে প্রায় সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। এইখানে কিন্তু ভীষণ ঘোড়ার উৎপাত, মানে আজকে ট্যুরিস্ট বেশি বলে কিনা জানি না, কিন্তু এখানে প্রচুর ঘোড়া। অতজন চড়ছেও না যতগুলো করে ঘোড়া রয়েছে। আর সেখানে হাঁটাচলা করাও বিপদ, চতুর্দিকে ঘোড়ার পটি, ঘোড়ার টয়লেট পড়ে রয়েছে, মানে এক প্রকার বিরক্তই লাগছে। মিরিক দেখে আমরা এখন যাচ্ছি আমাদের লাস্ট ভিউ পয়েন্ট আজকের, টুমলেং ভিউ পয়েন্টে। আমাদের আজকের যে সাইট সিনটা হচ্ছে, এটার জন্য গাড়ি ভাড়া লেগেছে 3300 টাকা, মানে আমাদের দার্জিলিং থেকে পিক আপ করে সারাদিনে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আমাদের শিলিগুড়িতে ড্রপ। তো এটার জন্য নিয়েছে 3300। আর এটা ওই শিলিগুড়ি ক্যাব রেন্টাল সার্ভিস থেকেই একবারে বুক করা। এক এক দিন ওনারা এক একটা গাড়ি পাঠাচ্ছেন। প্রথম দিন একটা ড্রপ করে দিয়ে গেছেন আমাদের দার্জিলিংয়ে, তারপরের দিন দার্জিলিং সারাদিন সাইট সিন, আর আজকে দার্জিলিং থেকে পিক আপ করে মিরিক, লেপচা জগৎ, গোপালধারা সব ঘুরিয়ে শিলিগুড়িতে ড্রপ। আমি এখন দাঁড়িয়ে আছি টিমলিং ভিউ পয়েন্টে, আর এখানে আই লাভ মিরিক একটা লেখা আছে, খুব সুন্দর। আকাশ ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে আকাশ পুরো মেঘে ঢাকা আছে। মিরিক সাইটসিং এর লিস্টে সাধারণত একটা জায়গা থাকেই, টিমলিং ভিউ পয়েন্ট। 3 দিক জুড়ে চা বাগানে ঘেরা এই ভিউ পয়েন্ট থেকে একসাথে দেখা যায় সবুজ চা বাগান, মিরিক লেক আর পরিষ্কার দিনে দূরে তুষারাবৃত পাহাড়। এক জায়গা থেকে এতগুলো ভিউ পাওয়া এটাই এই স্পটের সবচেয়ে বড় আকর্ষণ। এই জায়গার নাম এসেছে কাছেই থাকা টিংলিং টি এস্টেট থেকে। টিংলিং ভিউ পয়েন্টে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। সানরাইজ আর সানসেট দুটোর জন্যই এই জায়গাটা বেশ ভালো। মিরিক সাইটসিং করতে গেলে এই জায়গাটা খুব সহজেই একদিনেই কভার করা যায়, তাই সময় থাকলে এটাকে প্ল্যানে রাখলেই ভালো। আজকে এখানে বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, কারণ আমাদের 7টার সময় ট্রেন আছে, তো আমাদের এখন শিলিগুড়ি পৌঁছাতে হবে। অলরেডি 3:30 বেজে গেছে, তো তাই জন্য এখান থেকে এখন বেরোবো।
ফাইনালি দার্জিলিং ট্রিপ কমপ্লিট করে আমরা শিলিগুড়িতে এসে পৌঁছালাম। আর আমাদের ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা। আবার কালকে থেকে সেই ডেইলি লাইফ শুরু হয়ে যাবে। তো চলুন এইবারের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ট্রিপে। কেমন লাগলো আমাদের দার্জিলিং সিরিজ? আর কেমন লাগছে আপনাদের রুম টু ড্রিমের ভিডিও? অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কেউ চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে আমাদের নতুন একটা ট্রিপে।